দুষ্টুর গলা থেকে একটা চাপা কান্না ছিটকে বেরিয়ে এলো। চারিদিক থেকে যেন বাঁধ ভেঙে বন্যার ন্যায় কষ্টগুলো হুড়োহুড়ি করে এসে সব সুখ ভাসিয়ে নিয়ে গেল। শ্রেয়সী বিহ্বল হলো। কিরে, তুই কি কান্না করতেছিস? দুষ্টু মুখ চেপে ধরল। শ্রেয়সী অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? চোখের পানি বেশি হয়েছে? আমি আসবো। দুষ্টু রুদ্ধশ্বাসে বলে, ওই বাড়িতে গেলে আমাকে আর পাবি না। পাবো না মানে? তোর কয়টা বাড়ি? রাগ করে কোথাও লুকিয়ে আছিস? আচ্ছা দাঁড়া, ঠিকানা দে, আমি আসতেছি। চোখ মোস। শ্রেয়, আমার বিয়ে হয়ে গেছে। দুষ্টু অস্পষ্ট স্বরে বলে। শ্রেয়সী তখনও কথা বলছিল নিজের মতন। এই যে আমি রেডি হচ্ছি, আধা ঘন্টার মধ্যে তোর ওখানে পৌঁছে যাব, চিন্তা করিস না। ঠিকানা দিচ্ছিস না কেন এখনো বাল? শ্রেয়সী, আমার বিয়ে হয়ে গেছে। এবার খানিকটা জোর গলায় শোনা গেল। কথাটা কানে যাওয়া মাত্র শ্রেয়সী কেঁপে উঠল। মনে হলো এই ইট পাথরের শক্তপোক্ত ছাদটা তার মাথায় হুড়মুড় করে ভেঙে পড়ছে। পায়ের তলার মাটি ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। সে মাটির গহীনে হারিয়ে যাচ্ছে হঠাৎ। মস্তিষ্কের সব ক্ষমতার শূন্য কৌটায় পৌঁছে সে হতবিহ্বল কণ্ঠে প্রশ্ন করতে পারল শুধু। মিথ্যা বলছিস? দুষ্টু ঠোঁট কামড়ে ধরে। না। তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? তোর বিয়ে হয়েছে মানে? কবে? দুষ্টুকে বলার সুযোগ না দিয়েই শ্রেয়সী আবার বলল প্রাঞ্জল স্বরে, ও বুঝেছি, লুকিয়ে বিয়ে করছিস নীরকে। আরে আগে বলবি না শালি? যেভাবে কান্না করতেছিলি ভয় পেয়ে গেছিলাম। কাঁদিস না, আন্টিকে পরে বুঝিয়ে বলা যাবে। ওই হাদারামটা কোথায়? শ্রেয়সীর কথার মাঝে দুষ্টু বারংবার নিচু স্বরে ডেকেছে। এবার সে গলা উঁচু করে চিৎকার করলো। শ্রেয়সী, আমার বিয়ে নীরের সাথে হয়নি। শ্রেয়সী দ্বিতীয় দফায় অবাকের চরম সীমানায় পৌঁছালো। নীরের সাথে হয়নি মানে? কার সাথে হয়েছে? আম্মুর বান্ধবীর ছেলে। শ্রেয়সী যেন বিশ্বাস করতে পারল না। অবিশ্বাস্য গলায় বলল, কি বলছিস? কবে? মাসিক হয়েছে। বলিসনি কেন তুই আমাদের? শ্রেয়সীর কণ্ঠে অবাকতা ঝরে ঝরে পড়ল। খানিক বাদে উৎকণ্ঠিত স্বরে আবার প্রশ্ন করল। নীর? নীর জানে? ও জানলে তো মরে যাবে দোস্ত। তুই ওকে এভাবে ঠকাতে পারলি? দুষ্টু আবার শব্দ করে কেঁদে উঠল। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস কর, বিয়ের রাতে আমি পালিয়ে স্টেশন অবধি গিয়েছিলাম, কিন্তু আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমি ডিভোর্স নেব আর 2 মাস পর। কিন্তু কাল সন্ধ্যায় আমি নীরের কাছে গিয়েছিলাম। আমি নীরকে সব বলে দিয়েছি। ও আমাকে চলে যেতে বলেছে। এরপর অসংখ্যবার ফোন দিয়েছি, রিসিভ করেনি। কিছুক্ষণ আগে একটা টেক্সট পাঠিয়েছে, কি পাঠিয়েছে? জীবনে তোমার মুখ আমাকে দেখাবে না। এরপর থেকে ওর নম্বরে আর আমার কল ঢোকেনি। শ্রেয়সী বুঝতে পারল না ও কি বলবে। শূন্যে তাকিয়ে বলল, তুই ওকে বলে দে তুই ডিভোর্স নিবি। শ্রেয়সী কথাটা বলল ঠিকই, কিন্তু আদতে সে জানে নীর এই কথা জানা মাত্র দুষ্ট সব চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। ওর জন্য কারো সংসার ভাঙবে সেটা কল্পনাতেও আনতে পারবে না। বলেছি, টেক্সট করেছিলাম দিদি। তারপরে নীর এই মেসেজ পাঠিয়েছে। আনবিলিভেবল! এসব কি? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দুষ্টু চোখ ঘোরালো। খুব সন্তর্পণে পড়ল জল। নিরুদ্দেশ দৃষ্টিতে তাকিয়ে থাকলো বারান্দা ঘেঁষে বেড়ে ওঠা কাঠগোলাপ গাছটার দিকে। আচ্ছা, এই কাঠগোলাপের মতো স্বচ্ছ শুভ্র নির্মল একটা জীবন কেন হলো না ওর? কেন? দুষ্টু নিষ্প্রভ নিচু স্বরে বহু দূরান্তে চেয়ে বলল, তুই ওকে দেখে রাখিস। আমি বুঝতে পারছি সম্পর্কটা আর কখনো জোড়া লাগবে না। আর লাগলেও কেউ আর সহজ হতে পারবো না। ভালোবাসার লাল রংটা যেন একদিন এই ভীষণ ফিকে হয়ে গেল রে। এত শুকনো ছিল সবকিছু, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। দুষ্টু থামল, সময় নিল। শ্রেয়সীর চোখ দুটো থেকে ভীষণ নিরুপায় কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দুষ্টু পুনরায় নিষ্ক্রিয় কণ্ঠে বলল, ও অত্যন্ত ভালো একটা ছেলে। এই এত ভালো হওয়াটাই বোধহয় সইল না। ওকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য বরাবরই আমার চাওয়ার বিপরীতে। নীর নীর এসব এসব ডিজার্ভ করে না। আমার মতো বাজে মেয়ে ওর লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। আমি প্রতারক, ঠকবাজ। দুষ্টু দীর্ঘশ্বাস মিশ্রিত আর্তনাদে গলার স্বরটা কেঁপে কেঁপে উঠল। এরপর বার কয়েক শুধু বলে চলল, দেখে রাখিস, যত্নে রাখিস। শ্রেয়সী এ পর্যায়ে প্রশ্ন ছুড়ল। আমি ওকে দেখে রাখবো মানে? দুষ্টুর গলা উদাস শোনা যায়। নমনীয় নিচু হালকা গলায় শ্বাস রোধ করে চোখের দ্বার বন্ধ করে সে বলে উঠল, আমার পর তুই ওকে সবচেয়ে ভালো বুঝিস। ওর এখন বিশ্বস্ত
ওকে বোঝার মতো কাউকে দরকার। ওর তো কেউ থাকলো না, তুই তো আমাদের দেখে আসছিস। বল, তুই পারবি না নীরের জন্য একটু কম্প্রোমাইজ করতে? আমি জীবন দিয়ে দিব, তোদের থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো ফিরবো না। তবু শ্রেয়সী মাঝপথে ওকে থামিয়ে দিল। আশ্চর্য হয়ে হালকা আওয়াজে ডাকলো। দুষ্টু। শ্রেয়সী ডাকে দুষ্টু কথা ফেলল না, নিষ্প্রাণ চোখে বলল, ও বলছে ওকে ডেকে রাখ। আমাদের বন্ধুত্বটা তো মিথ্যে নয়, এই অটুট বন্ধনের জন্য হলেও তুই। আর বলতে পারল না। গলা থেকে ছিটকে আসে কান্নার দল। শ্রেয়সী তৎক্ষণাৎ চিৎকার করে বলে, তুই নিজে জানিস তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস? শ্রেয়, একটা কথাও আর বলবি না। নীরের জীবনটা তো নষ্ট করেছিস, আমার জীবনটাও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। বিশ্বাসঘাতক, স্বার্থপর। দুষ্টু আর কথা বলতে পারল না। আহত নির্বাক চোখ থেকে সন্তর্পণে গড়িয়ে গেল অশ্রু। হাতের উল্টো পাশ দিয়ে মুখ চেপে ধরল। শ্রেয়সী সহজরে কান থেকে ফোন সরিয়ে ছুঁড়ে মারে। এরপর আতঙ্কিত চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে ভাঙাচোরা ফোনটার দিকে। ভেতরটা ভয়ে জড়সড় হয়ে উঠছে। এই মুহূর্তে তার দুষ্টুকে মনে হচ্ছে রাক্ষসী, এবং এই ফোন সে রাক্ষসীর দ্যুতিবার্তা। তার হাত পা অনবরত কাঁপছে, শরীর অবশ হয়ে যাচ্ছে, মুখ জুড়ে তিক্ত এক বিষাদ। শ্রেয়সী ভাবতে পারছে না কি করে পারবে ও যাকে সারা জীবন বন্ধু ভেবে এসছে তাকে জীবন সঙ্গী ভাবতে। নিজের প্রাণপ্রিয় বন্ধুর সাথে কি কখনো দাম্পত্য জীবন পার করা যায়? ও তো কোনোদিন এসব কল্পনাও করে দেখেনি। মস্তিষ্কে মজার ছলে কিংবা অনর্থক ভাবেও কখনো এই কথাটা উকি দেয়নি। নীরের সাথে কিভাবে সম্ভব? আর প্রযুক্ত এই বৃষ্টি ভেজা পুরুষটিকে ভুলবে কি করে সে? শ্রেয়সী তো বুঝে, যতই মুখে অস্বীকার করুক, বাস্তবিক অর্থে সে ওই পুরুষটিকে মনের আনাচে কানাচেতে ধারণ করছে। হৃদয়ের অতলান্তে এমন কোনো স্থান অবশিষ্ট নেই যেখানে তার ছবি আঁকা হয়নি, তার নামে নিজের নাম জড়ানো হয়নি। মনের মধ্যিখানিতে যে সবার একটা করে ভালোবাসার প্রেম পাখি থাকে, সেই প্রেম পাখিটা বহু বছর সুপ্ত ছিল। এই ২৬ বছর বয়সে এসে দৈবক্রমে যখন আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে জাগ্রত হতে চাইল, তখনই সব চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। মাটির সাথে মিশে যাচ্ছে এক একটি স্বপ্ন, বিশ্বাস, সম্পর্ক, সময়। শ্রেয়সী হঠাৎ মাথা নাড়িয়ে এলোমেলো স্বরে বলে, না, সম্ভব নয়। দুষ্টু কি করে এই কথাটা বলতে পারলো? আসলে আসলে ও কখনো কাউকে মন থেকে ভালোই বাসেনি। সব ছিল ওর ছলনা। ওই মেয়ে একটা মানুষরূপী বিশ্বাসঘাতক ডাইনি। ভালোবাসলে কখনো নীরকে মাঝপথে ছেড়ে দিত না। ও আকস্মিক বিপর্যয়ে উন্মাদ হয়ে গেছে। তা না হলে এসব কেউ বলে? আমি সবাইকে জানিয়ে দেব, সারা পৃথিবী রটিয়ে দেব আমি ভালোবাসি। ভালোবাসি এক দুপুরে দেখা হওয়া অপ্রত্যাশিত বৃষ্টিতে ভেজা চুল ঝাড় দেওয়া মুগ্ধতায় ঘেরা যুবকটিকে। সেই বিকেল না গড়াতে প্রচ্ছদের ঘরের সামনে দিয়ে যেতে চাপা কান্নার আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ঘরে এলো ইরা। দুষ্টু চোখ মুখ ঢাকা, গায়ের ওড়নায়, শরীর জুড়ে ভয়ানক কাঁপুনি, কান্নার দমকে ফুলে ফুলে উঠছে দেহ। ইরা কাছে বসেই মাথায় হাত বোলালো, মমতাময়ী সুরে হালকা গলায় শুধালো, কাল রাত থেকে এরকম করছিস কেন বোন? দুষ্টু মাথা ওঠালো। ওঠানো মাত্র ঝাপটে ধরল। ইরা চমকে উঠে খানিকটা পেছনের দিকে হেলে গেল। ঠিক মতো বসে দুষ্টুর মাথায় আবারও হাত বুলিয়ে দিতেই সে কম্পনজাত গলায় থেমে থেমে বলল, কেন সব এলোমেলো হচ্ছে? আমি যার জন্যই ভালো করতে যাচ্ছি তারই খারাপ করে ফেলছি। আমি কি খুব খারাপ? কে বলেছে তুই খারাপ? তোর মতো ভালো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না দুষ্টু। সবাই সবার জায়গা থেকে ঠিক, ভালো, সরল, শান্ত হ। দুষ্টু প্রত্যুক্তি করল না। চাপা আওয়াজে দুলে দুলে উঠল তার দেহ। ইরা চুলে বিলি কেটে দিতে দিতে আরো অনেক রকম কথা বলল, কিন্তু তাতে দুষ্টুর কান্নার জোর বাড়ল বই কমল না। ইরা দুষ্টুর মাথায় নিশ্চুপে হাত বোলালো অনেকক্ষণ যাবৎ। চারিপাশ থমথমে নীরবে ছেয়ে যেতেই নিরবিচ্ছিন্ন শব্দহীন পরিবেশ ঠেলে ইরার গলা কেমন অন্য রকম সুন্দর শোনালো। তোর ভুলটা কোথায় জানিস? তুই সবাইকে নিয়ে চিন্তা করতে চাস। সবাইকে নিয়ে চিন্তা করে তুই তাল পাবি না। তোর উচিত নিজেকে নিয়ে চিন্তা করা। যখন দেখবি তুই নিজেকে নিয়ে ভাবছিস, তখন আশেপাশের মানুষগুলোর চিন্তা একা একাই মস্তিষ্কে হানা দিবে। সমস্যাগুলো সুন্দর সমাধান হবে। তুই তো জানিস না কার মনে কি চলছে, কে কি চায়। সবার মনে ধারণা পাওয়া কি তোর একার পক্ষে সম্ভব? যখনই কারো মনের সাথে তোর মতামত মিলছে না, তখনই দ্বন্দ্ব বেজে যাচ্ছে, পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কি দরকার তোর সবাইকে নিয়ে এত ভাবার? এতে হয় কি জানিস? একজনের জন্য ভাবতে গিয়ে তুই আরেকজনের ক্ষতি করে ফেলিস, কারো মন নষ্ট করিস, সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করিস। শেষের বাক্য ইরা থেমে থেমে গলার স্বর ফসফস আওয়াজে পৌঁছে দিয়ে বলল,
দুষ্টু চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে ইরার কোলে মাথা রাখলো। কান্না জোর কমেছে, সে মনোযোগ দিয়ে সব শুনছে। মৃদু স্বরে দীর্ঘশ্বাস গলায় তাকে বলতে শোনা গেল, কি জানি, আমার চারিপাশ থেকে না কষ্টের স্তূপ বন্যা আকারে প্রবাহিত হচ্ছে। পাহাড় ডিঙিয়ে, ঢালু জমি পেরিয়ে, সমতল ভূমিতে সর্বত্র। বন্যার পর পলিমাটি জমা হয়, অতঃপর ফসল ফলে ভালো। তোর জীবনের কষ্টগুলো হয়তো সেই শপথ নিয়ে এসেছে, হতেই পারে। দুষ্টু পলকে উঠে বসলো। বিস্মিত ভীতি অবাকতা নিয়ে তাকিয়ে থাকলো ইরার গোলগাল মুখপানে। কথাটা শোনা মাত্র যেন বুকের ভেতর কোনো বিশাল আকৃতি ধনুকের বিষাক্ত জ্বলন্ত আগুনের তীর ছুটে এসে বিঁধল। মুহূর্তে এই হৃদয় খণ্ড বিখণ্ড করে লাল রঞ্জক পদার্থে রঞ্জিত করে আংশিক বের হয়ে এলো বুক পিঠ এফোড় ওফোড় করে। সে তখনও দুরু দুরু বক্ষে মর্মার্থ খুঁজছে। এই অতলান্ত গভীর কম শব্দে গোটা গল্প উপস্থাপন করা বাক্যের। বিকেল গড়িয়েছে, শেষ আকাশের মাথায় দুটো লাল দাগ দেখা যাচ্ছে। সূর্যের আবির্ভাব হচ্ছে। ক্লান্ত পক্ষীকুল নিড়ে ফিরছে ব্যস্ত ভঙ্গিতে। দূরালয় থেকে ভেসে আসছে চাপা ফুলের সুগন্ধ। কানে লাগছে বাঁশির করুণ সুর। সাথে বাড়ছে শ্রেয়সী হৃদয়ের গহীন সমুদ্রের অন্ধকার জালের বিস্তার। কে বাজায় এত করুণ সুরের বাঁশি? নাকি তার অন্তঃকরণে বাজে অকরুণ অশিষ্ট ধরণীকে কষ্ট জানান দিতে? শ্রেয়সী খাটের এক কোণায় বসে আছে চুপচাপ। কানে সে বারংবার ধাক্কা খেয়ে যাচ্ছে শ্রেয়ার বলা তখনকার কথাগুলো। আয়ুষ, তুমি একটা এরকম জাতাকলে পড়ো, একটা প্রেমে পড়ে তোমার জীবন উষ্টাগত হোক, তখনই আমার সাথে তোমার এসব বিহেভিয়ারে শোধ উঠবে। শ্রেয়সী অস্থির চিত্তে উঠে দাঁড়ালো। হৃৎপিণ্ডে বিরতিহীন চলতে থাকা ধুকপুক শব্দগুলো কানে এসে লাগছে ভীষণ করে। তার হাত পা কাঁপছে অস্বাভাবিকভাবে। ক্রমাগত ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে সে বিছানার হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে বসলো। এরপর নিজের ব্যবহৃত দ্বিতীয় ফোনটা হাতে তুলে নিল নির্বিঘ্নে। অনেকক্ষণ পর বলল, হ্যালো। প্রযুক্ত মৃদু হেসে হালকা অভিমানী সুরে বলল, এত ব্যস্ত? আজ সারাদিন একটা ফোন পেলাম না। শ্রেয়সী হাত দিয়ে মুখ চেপে ধরল, গলা কাঁপছে। নিচু গলায় বলে, তেমন কিছু না। প্রযুক্ত ভ্রু কুচকায়, জোরপূর্বক হাসে। বাবা, দি গ্রেট প্রিয়সী কাঁদতে পারে বুঝি? কথাটা শোনা মাত্র শ্রেয়সী ঠোঁট ভেঙে শব্দহীন কেঁদে উঠল। প্রযুক্ত নিশ্চুপে শুনল দীর্ঘশ্বাসের শব্দ, নাক টানার আওয়াজ, গোঙানির ধ্বনি। সব শেষে ঠান্ডা গলায় স্নেহের সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, আমাকে বলুন। শ্রেয়সী এবার শব্দ করে কাঁদল। অস্ফুট স্বরে ঘটনাটা বলল সংক্ষেপে। আমার দুই বন্ধু দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, বন্ধুকে জানায়নি। কাল সে সব জেনেছে। ওদের মাঝে ছাড়াছাড়ি হয়েছে। আমার বন্ধু অনেক ভেঙে পড়েছে। ওর বাবা মা নেই। এখন বান্ধবী আমাকে বলছে আমার বন্ধুকে সারা জীবন আগলে রাখতে। এতটুকু বলতে শ্রেয়সী হেঁচকি তুলে কাঁদল। শেষ কবে এভাবে কেঁদেছে তা বোধহয় সে নিজেও জানে না। কি আশ্চর্য! অর্থ পরিচিত একটা মানুষের কাছে কি বেহায়া ভাবেই না নির্দ্বিধায় চোখে জল ফেলছে। কেন ফেলে? এত নির্লজ্জ মানুষের এই চোখ দুটো, এই বুক, এই বুকের মধ্যিখানের মনটা, বাম পাশের হৃৎপিণ্ডটা। প্রযুক্ত নিশ্চুপ। শ্রেয়সী কান্নার দমক কমিয়ে প্রশ্ন করল, এখন আমার করণীয় কি? প্রযুক্ত চোখ বন্ধ করে। নয়নের কার্নিশে জল এসে ভিড়ল। গড়িয়ে পড়ল না, চোখের কোণাতেই নিজেদের জায়গা করে নিল। নীরব অবশ কণ্ঠে শুধু বলল, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আপনি আমার বন্ধুর কাছে যান। তার হয়তো এখন আপনাকে বেশি দরকার। শ্রেয়সী চোখে জল থেমে গেল। স্থির হয়ে এলো হাত পা। অবাক কণ্ঠে দৈবাত্য শুধিয়ে ফেলল, আর আপনি? প্রযুক্ত হাসল, মাথা দুলিয়ে ঠোঁট চেপে ধরে বলল, আমি? আমার চলে যাবে কিছু একটা করে। শ্রেয়সী তার বিস্ময়তার গলা দিয়ে শুধু বের করতে পারল, প্রযুক্ত। প্রযুক্ত নিঃশব্দে ফোন রেখে দিল। প্রায় সাথে সাথে শ্রেয়সীর কান থেকেও ফোনটা পড়ে গেল। এরপর এক চিত্তে নির্বিকার তাকিয়ে রইল সামনের কোনো শূন্যে। ক্রমে ক্রমে ভেতর থেকে বেরিয়ে এলো বড় বড় শ্বাস। বাতাসে অক্সিজেনের বড় অভাব। ভেতরটা জ্বলছে দাও দাও করে। শ্রেয়সী এদিক সেদিক চাইল, অপ্রকৃতি স্থির নাই। এরপর ছুট লাগালো নীরের কাছে। তার অসার দেহ, ফাঁকা মস্তিষ্ক, শরীরের রন্ধ্রে রন্ধ্রে এই কোন বিষাক্ত ব্যথা ছেয়ে যাচ্ছে। বিষে নীল হয়ে উঠল অন্তরিন্দ্রিয় অন্তরিক্ষ।
গোপনে পড়ল চোখে জল, বালো বুকে ঝড়, জেগে উঠল ঘুমন্ত স্মৃতির বোধ। হারালো ভালোবাসা, জিতল বন্ধুত্বে জোর, কিংবা জিতবে ভালোবাসা, হারাবে বন্ধুত্বে জোর। সন্ধে নেমেছে, মাথার উপর মৃদু আওয়াজে বিরামহীন ফ্যান ঘুরছে। প্রচ্ছদ চপল পায়ে ঘরে এলো। ইরা উঠে চলে যেতে যেতে বলল, বকাঝকা করো না, খেয়াল রেখো। প্রচ্ছদ মাথা দুলালো। দুষ্টু বিছানায় হেলান দিয়ে বসেছিল। প্রচ্ছদ গিয়ে ওর মুখোমুখি বসে রাশভারী স্বরে প্রশ্ন করলো, কেমন লাগছে এখন? বেটার। বলেই জানালা গলিয়ে বাইরে চাইলো। সন্ধে রাত্রির হাওয়ারা এসে চুল উড়ালো নাক মুখ জুড়ে। বিশাল দেহের গাছগুলো পাতা দুলাচ্ছে। বাড়ির সামনে রাস্তায় সারি বেঁধে থাকা লম্বা সুপারি গাছগুলো একে অপরের ওপর হেলে পড়েছে। প্রচ্ছদ হাত উঠালো, চুলগুলো সরিয়ে দিতে গিয়েও হাত গুটিয়ে নিল। গম্ভীর গলায় বলল, আমি এদিকে এদিকে তাকালে ভালো হয়। দুষ্টু আস্তে করে ঘাড় কাত করে। ওড়না ঠিকমতো গায়ে জড়িয়ে নিয়ে বলে, কিছু বলবেন? প্রচ্ছদ ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ কেন আমাদের বিয়ের কথাটা বলে দিলে? আর বলেই যখন দিয়েছো তখন এত মন খারাপের মানে কি? দুষ্টু আবারও ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো, চোখের পাতা বন্ধ করলো। নিচু স্বরে জবাব দিল। এসব থাক। প্রচ্ছদ মাথা দুলায়। না, থাকবে না, আমাকে জানতে হবে। কেন জানতে হবে? দুষ্টু নির্লিপ্ত স্বর। প্রচ্ছদ কি যেন বলতে গিয়েও থেমে গেল। পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো দুষ্টু শুষ্ক মুখে। কজ আই হ্যাভ রাইটস। দুষ্টু দমে গেল। এই একটা বিষয়, আবদ্ধতা, অধিকার, জীবনটাই তছনছ করে দিয়ে গেল। ভেঙে টুকরো টুকরো হলো সকল কল্পনা জল্পনা সাজানো স্বপ্ন। প্রচ্ছদ ভ্রু কুচকায়। উত্তর দিচ্ছ না যে? দুষ্টু ঠোঁট কামড়ে ধরে। আমাদের 2 বছরের সম্পর্ক, কিন্তু এই 2 বছর আমাদের প্রেমটা সীমাবদ্ধ ছিল। হাত ধরে ঘোরা, সময় পেলে ফুচকা খাওয়া, আড্ডাবাজি করা, নদীর পাড়ের হাওয়া নেয়া, ব্যাস এতটুকুই। কিন্তু হঠাৎ কাল প্রচ্ছদ অস্থির গলায় প্রশ্ন করল। কাল? কাল কি হয়েছিল? দুষ্টু ঢোক গিলে, গলার স্বর ঈষৎ কাঁপে। আমাকেও পেছন থেকে জড়িয়ে ধরে অস্বস্তি হচ্ছিল আমার, তারপরও কিস করতে চায়। আর তখনই সব প্রচ্ছদ চোখের পলকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর চকিতেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিছানা নড়ে উঠল। দুষ্টুর কথা মাঝপথেই থেমে যায়। সে অবাক হয়ে প্রচ্ছদে চলে যাওয়া দেখে। খানিক বাদে তাজ্জব কণ্ঠে বলে উঠল, আশ্চর্য মানুষ তো, হুটহাট শুনতে এসে থমথমে ভঙ্গিতে চলে গেল কেন? অগ্রহায়ণ মাস, ঘড়িতে 7টা বাজে। জানালার কাছে মৃদুমন্দ নিবিড় ধোঁয়াময় জটলা। রাস্তার ধারে কুকুরের হাঁক। ফাঁকা রাস্তায় 2-1টা রিকশার টুংটাং। খানিকক্ষণ বাদে বাদে শো করে বড় গাড়িগুলোর কাদাপানি ছিটিয়ে চলে যাওয়া। গায়ে পাতলা কালো রঙের চাদর জড়িয়ে নীর হেলে দুলে হেঁটে গেল দরজার দিকে। ঘর ফাটানো শব্দে বিরতিহীন অশ্বভের মতো দরজা ধাক্কানো হচ্ছে। নীর বিরক্ত হলো। দরজা খুলতেই দেখা গেল শ্রেয়সী হাঁপাচ্ছে। নীর অদ্ভুতভাবে কিছুক্ষণ দেখে সরে দাঁড়ালো। হৃৎপিণ্ড চিরে বেরিয়ে এলো এক পশলা ক্লেশ। কাল ঠিক এই সময়টার দিকে দুষ্টু এসছিল। ভাবতে এই বুকটার শব্দহীন, বর্ণহীন, জ্যোতিহীন ব্যথায় ছেয়ে গেল। নীর বিছানার কোনায় বসলো। গা থেকে চাদর সরিয়ে বলে উঠল, এত অস্থির দেখাচ্ছে কেন তোকে? বস না। শ্রেয়সী বসলো না। পলক না ফেলে নীরের দিকে চেয়ে রইল। একদিনে কতটা শুকিয়ে গেছে। না খাওয়ায় পেটটা যেন ভেতরের দিকে ঢুকে গেছে। হাঁটলে তাকে কুঁজো দেখা যাচ্ছে। কপালে পড়ে থাকা অগোছালো উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ দেহ, খড়খড়ে ঠোঁট। নীর নিষ্প্রাণ কণ্ঠে শোধালো, কিছু বলবি? চোখ মুখ ফোলা কেন? শ্রেয়সী সে কথার উত্তর দিল না। দম না ফেলে বলল, দুষ্টুর বিয়ে হয়েছে নীর। নীরের থেকে উত্তর পাওয়া গেল না। শ্রেয়সী আবার বলল, ওর ডিভোর্স নিয়ে নিবে তোকে বলেছে? নীরের চোখ মুখ শক্ত হলো। তো আমি কি করব? আর কেন ডিভোর্স নিব? আমার জীবনে ওই মেয়ের আর কোনো জায়গা নেই। তুই কি ওর হয়ে সাফাই গাইতে এসেছিস? তাহলে আগেই চলে যা। না, তুই আমার কথাটা শোন। দুষ্টু নিজ ইচ্ছায় বিয়ে করতে চায়নি, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। শ্রেয়সী, এই ব্যাপারে আর একটাও কথা না। ওকে জোর করে বিয়ে দেওয়া হোক আর না হোক, ওরও একবার অন্তত আমাকে বলা প্রয়োজন ছিল। ওর বিয়ের 1 মাস, অথচ ও আমার থেকে ব্যাপারটা একদম লুকিয়ে রেখেছে। কি দারুণভাবে ঠকিয়েছে আমায়, প্রতারক। এভাবে বলিস না, ও তোকে খুব ভালোবাসে। নীর নিভন্ত চোখে চাইল, হালকা আওয়াজে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা ভালোবেসেও নিদারুণভাবে হেরে যায়, মরে যায়, পায়ের তলায় পিষে যায়। শ্রেয়সী স্থির কণ্ঠে শোধায়, আর তোর ভালোবাসা? ওই যে
প্রতিক্ষণের পায়ে তলায় পিষে ফেলেছি। এই মুহূর্তে দুষ্টুকে তোর সামনে উপস্থিত করালেও তুই তোর জায়গা থেকে নড়বি না। তার দৃঢ়তার সাথে উত্তর। কখনো না, নড়লে কালই নড়তাম, তোর এখানে আসার প্রয়োজন পড়তো না। শ্রেয়সী অসহায় গলায় বলল, কিন্তু কেন? তুই তো বলতিস ওকে দেখলে তোর ক্লান্তি দূর হয়, তোর সব রাগ পড়ে যায়, তোর জীবনের যা কিছু বর্ণহীন ওকে দেখা মাত্র 7 রঙে সজ্জিত হয়। বারান্দা থেকে হু হু করে ঠান্ডা সমীর বয়ে এলো। পুরাতন কম দামি ময়লা পর্দাগুলো উড়ল। নীর উদাস চোখে তাকালো। বলেছিলাম, হয়তো বলেছি, সবসময় কি সবার জীবন একরকমের থাকে? আমি পারবো না কারো সংসার ভাঙতে, আমার দ্বারা সম্ভব হবে না। সারা জীবন এই অপরাধবোধ মাথায় নিয়ে বয়ে বেড়াতে পারবো না, নিজেকে দোষী সাব্যস্ত করতে পারবো না। অন্যের সুখের জন্য না হয় নিজের সুখ বিলীন করলাম, তাতে ক্ষতি কি? এতে অপরাধবোধ কমে, তাতেই সুখবোধ হয়। নীরের কথা শেষ হতেই ঘর পিনপিনে নীরবতায় ছেয়ে উঠল। সময় গড়ালো, মিনিট থেকে মিনিট। শ্রেয়সী তখনও নিশ্চুপ। নীর জোরপূর্বক হাসে। তুই কি আর কিছু বলবি? শ্রেয়সী মাথা নাড়ায়। বল তাহলে। সে ঠোঁট চেপে ধরে, চোখের কপাট খিচে বন্ধ করে। এরপর একদমে বলে, দুষ্টু চাই আমি তোকে বিয়ে করি। ও বলে ওর পর আমি নাকি তোকে সবচেয়ে ভালো বুঝবো, তোর খেয়াল রাখতে পারবো, কিন্তু এটা তো কখনো সম্ভব নয়। নীর, নীর, আমি কিভাবে তোকে, আমি সে নজরে কখনো এক মুহূর্তের জন্যও তোকে ভাবিনি, কিভাবে সম্ভব? তাছাড়া আমি। শ্রেয়সী থামলো, বার কয়েক জোরে শ্বাস টানলো। কথাগুলো জড়িয়ে আসছে, গলায় পাক খাচ্ছে। সে রুদ্ধশ্বাসে বলল, নীর, আমি অন্য কাউকে ভালোবাসি, আমার পক্ষে সম্ভব না তোকে হাজবেন্ডের নজরে দেখা। আমি তোকে সেভাবে কল্পনা করা তো দূর, কখনো মজা করে ভুলক্রমেও ভাবিনি। নীর শ্রেয়সীকে থামালো, কপালে ভাঁজ ফেলে বিস্মিত কণ্ঠে তেজ নিয়ে বলে উঠল, কিসের হাজবেন্ড, কিসের বিয়ে? কে কাকে বিয়ে করবে এখন সেটাও ওই মেয়ে ঠিক করে দেবে? শোন, তোর বান্ধবীকে বলবি এবার থেকে যেন নিজেরটা ভাবতে। অনেক তো আমার কথা ভাবলো, ভাবতে ভাবতেই জল এতদূর পর্যন্ত গড়ালো, আমার সাজানো জীবনটা পুড়িয়ে ছাই করে দিয়ে গেল। এবার থেকে নিজের রাস্তাটা দেখতে বল, আমারটা আমাকেই বুঝতে দিক। ও এটা ভাবতে পারলো কি করে? তুই আর আমি, আমরা ভাই বোন শ্রেয়সী, এটা কখনো সম্ভব? মুখে আনা তো দূরে থাক, এটা ভাবাও কি কখনো সম্ভব? ওর মেন্টালিটি ঠিক কতটা নিচে নেমে এসেছে, ছি। শ্রেয়সী আহত চোখে তাকালো। এভাবে বলিস না প্লিজ, ও তোকে এখন অব্দি প্রচণ্ড ভালোবাসে। নীর হাত মুষ্টিবদ্ধ করলো, দাঁতে দাঁত চেপে বলল, ওর ভালোবাসা আমার জন্য অভিশাপ। চোখের সামনে থেকে যা, বন্ধু হয়ে থাকতে হলে থাকবি, কিন্তু ওই মেয়ের নাম উচ্চারণ করবি না। শ্রেয়সী আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে চেয়ে রইল কতক্ষণ। এ কোন নীর? দুষ্টুর পাগল নীর তো নয়। সে কখনো এত কঠিন ভাষায় কথা বলতে পারে না। এত ঘৃণা নিয়ে নীর কথা বলছে। নীর ভালোবাসা না পেলে কি ভালোবাসার মানুষের প্রতি এতটা ঘৃণা জন্মাতে পারে? প্রযুক্তকে যদি শ্রেয়সী কখনো না পায়, তাকে কি এতটা ঘৃণা করতে পারবে? কখনো পারবে? আদৌ কি সম্ভব? শ্রেয়সী আর ভাবতে পারল না, দৌড়ে বেরিয়ে এলো শ্যাওলা ধরা দোতলা রংচটা বাড়িটা থেকে। দিক বিদিক না তাকিয়ে বাতাস কেটে পায়ে জুতো খুইয়ে চলল অজানা গন্তব্যে। দোতলার বারান্দার গ্রিল ধরে পলকহীন চোখে দৃশ্যটা অবলোকন করে গেল নুসরাত। বিষণ্ণ নয়নে তাকিয়ে নরম মনে ভাবল, এই মেয়েটাকে। অন্যদিকে বারান্দায় সাইকেল জড়িয়ে জবান শক্তকারী ব্যর্থ প্রেমিক বসে পড়ল হাঁটু ভেঙে। কতগুলো বেলি ফুল নীলরঙা সাইকেলটার গায়ে ছুঁয়ে দিতে দিতে তার মাথা নিচু হলো। নির্ভীতে গোপনে আড়ালে পড়ল একের পর এক নোনতা জলের সূক্ষ্মাংশ। সাইকেলের বেলের টুংটাং শব্দ করে সে ভাঙা আওয়াজেই থেমে থেমে বলল শুধু, তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। ঘরের সবকটা জানালা দরজার কপাট খোলা। আশেপাশে অগোছালোভাবে পড়ে থাকা খাতা, পেন্সিল, কলম, রাবার, রং পেন্সিল। বিছানার মধ্যিখানে বসে সাদা খাতা জমিন জুড়ে অবিরাম ছুটে চলছে পেন্সিল। বাতাসে দমকে উড়ে চলছে কাটা খোলা চুল। শ্যামলা আননে চিন্তার ছাপ। ঠোঁটে মাঝে মাঝেই জায়গা করে নিচ্ছে পেন্সিলের মধ্যাংশ। কপালে পড়ছে কুঞ্চন। চেষ্টায় রত হাত প্রিয় মানুষটার স্কেচ তৈরিতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রিয় মানুষটার ছবি আঁকার জন্য কি আগে নিজের মনে সেই ছবিটা পার্মানেন্টলি থাকা প্রয়োজন নয়? টিয়া বিরক্ত হয়ে ফোন হাতে নিল। প্রযুক্ত ছবিটা আরেকবার দেখে নিয়ে
চোখ আঁকতে বসলো, কিন্তু কিছুতেই হয়ে উঠল না। রাগে দুঃখে শটান পাতা ছিঁড়ে ফেলে দিল। সব রং পেন্সিল একে একে বিছানা থেকে ফেলে দিয়ে সে উঠে বসলো। মন খারাপ নিয়ে তাকিয়ে থাকলো প্রযুক্ত ছবির দিকে। ঠোঁট উল্টে আহ্লাদি হয়ে বলল, আপনার চোখ জোড়া কেন আঁকতে পারি না? আপনার চোখে কি আমি নেই? আচ্ছা, আমার অন্তরে আপনার ছবি নেই কেন? হাজার ভেবেও আমার অন্তর থেকে আপনাকে টেনে নিয়ে আঁকতে পারলাম না। আপনার চোখে আমি নেই, আমার অন্তরে আপনি নেই। এই কেমন ভালোবাসা? আমি কিন্তু আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? টিয়ার চোখজোড়া দৈবাত্য ভিজল। পৃথিবীতে কত রকমের ভালোবাসা বিদ্যমান, বলা যায়, গোনা যায়, দেখা যায়, নাকি শুধুই তা অনুভবের আবেগ মাত্র? তমসা নিবিড় গহ্বরে কুয়াশার ধূম্রজাল ভেদ করে বিষণ্ণ ভগ্ন হৃদয়ে এলোমেলো পা ফেলে চলে যাচ্ছে সে একা রাস্তার কিনার ধরে। ধোঁয়াশার এই নিগুড় জাল ভেদ করে চারিদিকে ঠিকরে পড়ছে রাত্রি নিস্তব্ধতার রূপালী চন্দ্রশোভা। ডান পাশে ছোট্ট পুকুর থেকে ওঠা ধোঁয়াময় কুয়াশার নিদারুণ দৃশ্য নজরকরণ করতে করতে দীর্ঘশ্বাস ফেলল প্রযুক্ত। জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে জ্যোৎস্নার প্রতিফলনের মাঝে গাছেদের ছায়া মারিয়ে ছোট ছোট কদম ফেলে এগিয়ে চলল। আচমকা কে যেন ডাকলো। ফাঁকা নিস্তব্ধ রোডে প্রযুক্ত চমকে ঘাড় ঘোরালো। কাউকে দেখতে না পেয়ে সামনের দিকে ঘুরিয়ে আনমনে আবারও কদম ফেলতে গেলেই পেছন থেকে কেউ যেন জোরে পিঠের ওপর আছড়ে পড়ল। প্রযুক্ত সেকেন্ড কয়েক জড়ীভূত হয়ে থেকে দম ফেলল। আর একটু হলেই পিছঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়ে যেত। এভাবে কে জড়িয়ে ধরে? সে ভ্রু কুঁচকায়। বুকের মাঝে আড়াআড়িভাবে জড়িয়ে ধরা ফর্সা হাতগুলোর দিকে তাকিয়ে থাকে ক্ষণ। এরপর এক টানে মানুষটার হাত দুটো ধরে সামনে আনে। প্রযুক্তর আত্মা ধক করে উঠল। শ্রেয়সী নিভু নিভু চোখে তাকায়। তাকানো মাত্র মাথাটা আবার এলিয়ে দেয় শক্তপোক্ত চওড়া বুকে। প্রযুক্ত নড়ে উঠে এক হাত প্রিয়সী চুলের ভাঁজে দিয়ে ক্ষীণ আওয়াজে প্রশ্ন করল, আপনি? সে উত্তর দেয় না। হাত মুঠো করে জাপটে ধরে বুকের কাছে জ্যাকেটের অংশটুকু। প্রযুক্ত থুতনিতে হাত রেখে মাথা ওঠালো। শ্রেয়সী আধ খোলা চোখে চাইল। প্রযুক্ত ভ্রু উপরে তুলতেই সে বলল নিবেশে, আমি সারা পৃথিবী রটিয়ে দেব ভালোবাসি। সেই পুরুষের একচ্ছত্ব অধিপত্যি শ্রেয়সী। আমি সারা পৃথিবীকে দেখিয়ে দেব, যদি আপনি আমার না হন চালিয়ে দেব, পুড়িয়ে দেব, আপনাকে মেরে ফেলবো, তারপরেও আমিটা নিঃশেষ হয়ে যাব। এই নশ্বর পৃথিবীকে দেখিয়েই ছাড়বো। প্রযুক্ত জাপটে ধরল। এতটা শক্ত করে ধরল যে বুকের মাঝেই পিষে যাবে নরম হাত পা। চারিদিকে প্রণয়ের ভূকম্পন। প্রযুক্ত ঠোঁট প্রসারিত করে হাসল, বারংবার থেমে থেমে পাগলের ন্যায়। ধীর স্বরে বলল, আর চাইলেও কিন্তু যেতে পারবেন না। বন্দি হয়ে সারা জীবন থাকতে পারবেন যেমন করে আছেন এখন। কষ্ট হবে না তো? বিরক্ত লেগে যাবে কি? শ্রেয়সী মুখ উঠালো। মাথা নাড়িয়ে ঈষৎ হেসে বলল, কখনো না। এভাবে গোটা জীবন বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতেও রাজি। সত্যি তো? শ্রেয়সী বিরক্তি নিয়ে তাকালো, এরপর আবার মুখ গুজল। প্রযুক্ত শব্দ করে হেসে ঘাড় কাত করে মাথায় হাত বোলালো। স্তব্ধ গভীর ফাঁকা রাতে তাকে কোলে তুলে নিয়ে গাইল কয়েক লাইন। শ্রেয়সী তাতেই মুগ্ধ হলো। বিমোহিত হেসে প্রযুক্তর গলা জড়িয়ে ধরে মুখ লুকালো ঘাড়ে। পাড়ি জমানো হলো ভালোবাসার রাজ্যে, কিংবা বিশাল সমুদ্রে, নাকি উঁচু কোনো পাহাড়ে। শোনো না রূপসী, তুমি যে প্রিয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। জীবনের কলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে ভালোবাসি। রাতে যখন প্রচ্ছদ ঘরে এলো, দুষ্টু তখন বিছানা গোছাচ্ছিল। চোখ তুলে প্রচ্ছদকে একবার দেখে নিয়ে বিছানা ঝাড় দিতে দিতে সে প্রশ্ন ছুড়ল, তখন ওভাবে চলে গেলেন যে? প্রচ্ছদ ছোট্ট করে উত্তর দেয়, এমনি। দুষ্টু বিছানা ঝাড় দিয়ে প্রচ্ছদের সামনে এসে দাঁড়ালো। চোখা গলায় প্রশ্ন করল, আপনার কি বিষয়টা খারাপ লেগেছে? ভীষণ খারাপ? প্রচ্ছদ ভ্রুকুচকে চাইল। মিনিট দুয়েক পর হাতের কিছু কাপড় ভাঁজ করতে করতে দুষ্টু আবার বলল, অবশ্য খারাপ লাগারও কোনো কারণ নেই। আমাদের মধ্যে তো আর কোনো ভালো লাগার মতো সম্পর্ক তৈরি হয়নি। আর তো মাত্র 2 মাস, তারপর যে যার রাস্তায়। কথাটা বলেই দুষ্টু যেন স্বস্তির শ্বাস ফেলল। প্রচ্ছদ নিঃশব্দে ওয়াশরুমে ঢুকলো। খানিক বাদে ওয়াশরুম থেকে বের হতে দুষ্টু তোয়ালে এগিয়ে দিয়ে
আবার তার দিকে প্রশ্নবান তাক করল। আপনি কি আমায় ভালোবাসেন? তার নির্বিঘ্ন গলার স্বর অথচ দৈবাত্যহীন প্রশ্নে প্রচ্ছদের পিলে চমকে তাকালো। হাতের তোয়ালেটা পড়ে যেতে যেতে পড়ল না। সে বিস্ময় নিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি ঘোরালো, গলা খাকারি দিল। দুষ্টু জানালা বন্ধ করে দিতে দিতে বলল,